হ্যালো এভরিওয়ান, লাইনটা বারবার ডিস্টার্ব করতেছিল যে আমরা এই আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের চেম্বারে অনেক ইউজ করে থাকি, সেটা অন্যভাবে। আজকে যে আলোচনাটা করা হবে সেটা রোগীর পার্সোনালিটি, পেশেন্টের চিন্তা চেতনা, তার ভাবনা, সে কীভাবে তার জীবন সম্বন্ধে কী ধরনের চিন্তা করে তার উপর বেস করে, অর্থাৎ তার যে প্রেজেন্ট লাইফ, ফিউচার লাইফ, পাস্ট লাইফ, এই তিনটাকে আমরা যদি একসাথে মিলিয়ে দেখি তাহলে দেখব যে ব্যক্তিগত জীবনে কোনো না কোনোভাবে সে হ্যাপি না। এই হ্যাপিনেসের কোন সাইডটাকে আমরা প্রায়োরিটি দিয়ে এই ড্রাগটাকে সিলেক্ট করব সেটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। মেডিসিনের নাম হলো থুজা। আমাদের খুব পরিচিত এবং কমন মেডিসিন। আমরা ডে টু ডে লাইফে প্রচুর প্র্যাকটিস করি এই মেডিসিন দিয়ে, এবং অক্সিডেন্টালিস, থুজা অক্সিডেন্টালিস। তো এখন আমরা এই থুজাকে আমাদের চেম্বারে কিভাবে প্রয়োগ করব এবং কিভাবে আমাদের প্র্যাকটিসে কাজে লাগাবো এবং রেজাল্ট আনবো। প্রথম কথা হলো যে একটা কেস দিয়ে শুরু করি। কেসটা ফিমেল দুই ক্ষেত্রে হতে পারে। আজকে আমরা ফিমেল নিয়ে আলোচনা করব, তবে এটা মেলদের ক্ষেত্রে হতে পারে। বেশিরভাগ মানুষ এখন বর্তমান সময়ে পেশা চুজ করার ক্ষেত্রে অনেকটাই ঝামেলার মধ্যে পড়ে যায়, কেননা ইচ্ছা করলেই তার এডুকেশনের পরে তার পছন্দ মতো আপনার পেশা সে চুজ করতে পারে না। অনেকেই যে পেশায় যেই তার যে চিন্তা থাকে সেটার সাথে সম্পৃক্ত কোনো পেশা যদি না পায় তখন তারা ডিজার্টেড হয়ে যায় এবং নিজের প্রতি একটা কনফিডেন্স তাদের কমে যায়। অনেকেই আলহামদুলিল্লাহ তাদের পছন্দ বা তাদের চুজি তাদের প্রফেশন পেয়ে যায়, তারা এস্টাবলিশড হয়ে যায়। যারা এই ধরনের পেশার ক্ষেত্রে তাদের যোগ্যতা থাকার পরও পেশা চুজ করতে পারে না তাদের মন মতো করে, তখন তাদের মধ্যে নানা ধরনের টেকনিক্যাল প্রবলেম হয়। অনেকে এটাকে টেকনিক্যাল মেনে নেয়, তাই ঠিক আছে, ওকে ফাইন। যারা মেনে নিতে পারে না তাদের ফিজিক্যাল লেভেলের প্রবলেম হয়। প্রথম কথা হলো, আমি যে একটা সাইকোডাইনামিক আপনাদের সাথে বলতে চাই, যাদের আঙ্গুলে আপনার পায়ের আঙ্গুলে জয়েন্টে পেইন হয়, এর পিছনে যে কারণটা থাকে সেটা হলো যে অ্যাম্বিশনের কোনো না কোনো ক্ষেত্রে তারা ঝামেলার মধ্যে আছে। আমাদের পা মানে কি? পা হলো আমাদের শক্তি, আমাদেরকে ওয়ার্কিং করার ক্ষমতা বাড়ায়। এটার যদি আরও গভীর লেভেলে ভাবনার চিন্তা করেন তাহলে দেখবেন যে পায়ের মাধ্যমে আমরা মানুষ আঞ্চলিক কথা আছে, আপনারা হয়তো জানেন যে আমার পায়ের উপরে আমার অর্থ ইনকাম নির্ভর করে, ডিপেন্ড করে। অর্থাৎ এই ব্যক্তি যত পা ব্যবহার করতে পারে, যত হাঁটতে পারবে, তত তার আয় আসবে। ছোটোখাটো যারা কাজ কারবার করে তাদের জন্য। তাহলে আমাদের লেগ হলো আমাদের অ্যাম্বিশন। এই লেগের কোনো সমস্যা যদি কখনো দেখা দেয়, অর্থাৎ এটা নয় যে সে পা ব্যবহার করে হাঁটতেছে, এই জন্যে তার অ্যাম্বিশন কম হচ্ছে, ব্যবহার করতে পারতেছে না, এরকম কিছু না। একজন এডুকেটেড পারসন কোনো কারণে তার পছন্দের অ্যাম্বিশনে যখন সে যেতে পারে না, তখন কোনো না কোনোভাবে প্রত্যেক মানুষের ক্ষেত্রে একই অর্গানে এফেক্ট হবে এমন কোনো জরুরি নেই। তার এই লেগের যে ফিঙ্গার, তার যে আঙ্গুলগুলো আছে, এতে জয়েন্ট পেইন শুরু হয়। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি যে ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে যায়। তখন তারা প্যাথোলজিক্যাল টেস্ট করলে দেখা যায় যে হাতে পায়ের যে লিম্ব, যেটাকে আমরা বলি থাম রিলেটেড, যে আপনার ফিঙ্গারগুলো আছে, আঙ্গুলগুলো আছে, সেখানে টো আছে, সেখানে আমরা পেইন দেখি, জয়েন্ট পেইন। তারপরে তারা অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট বলে ডাক্তাররা বলে যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এর পিছনে যেহেতু এটা একটা আপনার বস্তুতান্ত্রিক ব্যাপার স্যাপার, যে আপনার প্যাথোলজি চলে আসছে, কিন্তু এর পিছনে যে কারণ, সেই কারণ হলো এই ব্যক্তি কোনো না কোনোভাবে হ্যাঁ, ফকিরের পায়ে লক্ষ্মী, ফাইন। আচ্ছা, ওয়েট করো, ইন্টারেস্টিং ব্যাপার।
তো যেটা বলতেছিলাম যে এই যে অ্যাম্বিশন কোনো কারণে যদি ব্রেকডাউন হয় তখন তার হাতে পায়ের মধ্যে প্রবলেম হয়। আপনি দেখবেন প্রত্যেক মানুষের মেটাফরিক্যালি শাটাল লেভেলে যদি আপনি চিন্তা করেন, তার অ্যাম্বিশন তার পায়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তখন অর্থাৎ হলো তার ইমোশনাল লেভেলের ইমোশন প্রত্যেকটা অর্গানের সাথে একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, যেহেতু এই বিষয়ে আমার হোমিওপ্যাথির বাইরের জিনিস, এটা বেশি আলোচনা আমি থাকতে চাচ্ছি না এখানে। প্রত্যেকটা ইমোশন আমাদের ফিজিক্যালি যতগুলো অর্গান আছে, ইন্টারনাল অর্গান আর এক্সটার্নাল অর্গান, যাই হোক সেটা বড় কথা না, এটার সাথে লিঙ্ক করে। ঠিক আছে, তো আমরা বলি না চেইনের সে অংশে আপনার ছেড়ে যাবে বা সেটা অংশে টুটে যাবে যেখানে উইক থাকে। ঠিক বডি ওই অর্গানকে, আমাদের ইমোশন ওই অর্গানকে অ্যাফেক্ট করবে যেটার সাথে তার লিঙ্ক আছে। তো যখন এই জাতীয় কেস আপনি দেখবেন, কেননা এই জিনিসগুলো খুব জরুরি না জানা, তবে অনেক ক্ষেত্রে আপনার প্রেসক্রিপশনের জন্য আপনাকে হেল্প করে। কারণ একটা কেস যখন আপনি কেস টেকিং করবেন, তখন এলোমেলো কেস টেকিং করলে আপনার টাইম লস হবে, উইথ পেশেন্ট বিরক্ত হবে। তাই এগুলো 2 ঘন্টা কেস টেকিং করে কোনো কিছুই পাওয়া গেল না। যদি আপনি টু দ্য পয়েন্ট আপনার জানা থাকে, ওইখানে কোশ্চেনিং করেন, 5 মিনিটে আপনার একটা ড্রাগে আপনি চলে যেতে পারবেন। কেস টেকিংয়ের জন্য কোনো টাইম, কোনো, এটা একটা আর্ট, এটার জন্য কোনো নির্দিষ্ট প্রেম। অনেকে বলে যে আমাদের কেস টেকিংয়ের একটা ফর্ম পাঠান। আরে কেস টেকিং কী ফর্ম? আমি তো জীবনে কেস টেকিং ফর্মে দেখিনি। শুনি অনেকে কেস টেকিং ফর্ম বানায়, এইসব দিয়ে হোমিওপ্যাথি হয় না। কেস টেকিংয়ের এই ফর্ম দিয়ে হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি পুরোটাই ডিপেন্ড করে পেশেন্টের অবজারভেশনের উপর। যিনি যত ভালো অবজারভার হবে, যিনি পেশেন্টকে যত বেশি চিনতে পারবে, তার প্রেসক্রিপশন তত ভালো হবে। তাই আমি যে ভালো প্রেসক্রাইবার এমনটা না, চেষ্টা করতেছি আর কি আপনাদের সাথে নিয়ে। তো যেটা বলতেছিলাম যে এই পেশেন্টের তার ব্যথা লোয়ার লিম্ব, তার থাম, হাতে পায়ে ইউরিক অ্যাসিড লেভেল হাই, অ্যালো ওষুধ নিচ্ছে কিন্তু উপকার হয় না। মহিলা লেখাপড়ায় খুব ভালো ছিল, কলেজে সবসময় টপারে ছিল, এখন সে তার কেরিয়ার নিয়ে খুব সচেতন। সরি, এই কোর্স আর আপনার ক্লাস আর করা খুব টাফ হয়ে যাবে কদিন পরে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভালো আছি, বলো। জি জি ভাই বলো। হ্যাঁ 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 2200 টাকা আসছে, 2200 টাকা আসছে। ঠিক আছে, আমি একটু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই ফিমেল পার্সন লেখাপড়ায় খুবই ভালো, কেরিয়ার, এখন বর্তমানে সেই কেরিয়ারের ব্যাপারে খুব সচেতন, বিভিন্ন ধরনের কোর্স করছে, যেটা অ্যাকাডেমিক্যাল আপনার এই এডুকেশনের পরে চাকরি পাওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য অনেক সময় ছোটো ছোটো কোর্স করে অনেকেই, এটা আপনারা জানেন। তো সেগুলো করতেছে যাতে ভালো একটা জব পেয়ে যায়। এখন ছোটো একটা স্কুলে, প্রাইভেট স্কুলে জব করে, কিন্তু তার যে সার্টিফিকেটের যে মানে গ্রেভিটি, সে অনুযায়ী তার জব মিলছে না। সে আপনার বিসিএস ক্যাডারের জন্য চেষ্টা করছে কয়েকবার, প্রতিবারে সাকসেস হতে পারেনি এবং সিভিল সার্ভিসে সে ফেলিওর হয়েছে। এরপরও চেষ্টা করতেছে একটা সম্মানজনক পেশার জন্য, কিন্তু সেটা ব্যাটে বলে আপনার মিলতেছে না বলে হচ্ছে না। একটা সময় গিয়ে, যেহেতু ফিমেল পার্সন, একটা বয়সের বেরিয়ার থাকে, তার বিয়ে শাদীর ব্যাপার স্যাপার থাকে, এই জন্য পরিবার তাকে চাচ্ছে যে সে বিয়ে করবে। আর সে চাচ্ছিল যে একটা ভালো পেশায়, ভালো একটা জবে গিয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসার জন্য, কিন্তু সেটা কোনোভাবে হয়ে উঠতেছে না। এরপরে একটা সময় গিয়ে তার মধ্যে একটা কনফিউশন শুরু হলো যে আসলে কি আমি এখন বিয়ে করব, না আরও 2-1 বছর এই ভালো একটা জবের জন্য আমি ট্রাই করব, বিভিন্ন জায়গায় ফেস করা, এক্সামিন দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই যে পরিস্থিতিতে সে একটা কনফিউশন স্টেটে চলে গেছে, যে এখন কি জব করবে বা জবের জন্য ট্রাই করবে, না বিয়ে করবে। যেহেতু আবার সে চিন্তা করতেছে বয়সও বেড়ে যাচ্ছে, এরপরে বিয়ে করাটা একটু টাফ হয়ে যাবে। একটা সময় গিয়ে তার কাছে মনে হলো, ডাক্তারের কাছে সে মনে করতেছে যে একটা সব আমার জীবনটা কোনো মূল্যহীন, ওর্থলেস। কেমন যে এত লেখাপড়া করলাম, এত ভালো স্টুডেন্ট ছিলাম আমি, আমার সাথে অনেকেই তাদের
পিছনের ব্যাক বেঞ্চের স্টুডেন্ট তারা হয়তো বিসিএস হয়ে গেছে, তারা জব করতেছে, কিন্তু আমি দুবার ট্রাই করলাম কিন্তু হলো না। এরপরও দেখতেছি কোথাও কোনো ভালো কোনো জব মিলে যায় কি না, সেটাও হচ্ছে না। তো নিজেকে খুব এক সময় মনে হয় যে ফ্রাস্ট্রেশন চলে আসে যে এত লেখাপড়া করাও কোনো সম্মানজনক জব পাইনি। এই জন্য একটা ভালো সুযোগের অপেক্ষা আছে। কিন্তু প্রেজেন্টলি ইদানিংকালে আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রচণ্ড, যেহেতু তার অ্যাম্বিশনের ব্যাপারে ডিসহার্টেড, এই জন্য তার জয়েন্ট পেইনগুলো শুরু হয়েছে এবং সে বলা শুরু করলো যে তার বডির মধ্যে একটা উইকনেস ফিল করতেছে। আগের মতো এনার্জি পায় না, পড়তে বসলে এখন অল্পতেই কনসেন্ট্রেট করতে পারে না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, কোনো কাজে মনোযোগ দিতে পারে না, অল্পতে ক্লান্ত হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। নিজের মধ্যে একটা স্ট্রেস, পরোক্ষভাবে সে নিজেকে একটা স্ট্রেস তার মধ্যে ফিল করে সে। অথচ একটা সময় তার মধ্যে প্রচুর কাজ করার এনার্জি ছিল। যেহেতু তার জবটা খুব ছোট, এই জন্য তার ভালো লাগে না। সবসময় তার চিন্তা ভাবনা চলে তার মনের মধ্যে যে কী করব, একটা চিন্তা, একটা ভাবনা, একটা থট তার কন্টিনিউয়াস তার মনের মধ্যে চলতেছে। হয়তো বাইরের লোকদের সাথে সে কথাবার্তা বলতেছে, জব করতেছে, অন্য কোনো কিছুর সাথে সে সম্পৃক্ত আছে কাজের সাথে, কিন্তু তার চিন্তাটা ওই মাথার মধ্যে চিন্তা আমার জীবনে কী হবে, একই চিন্তা একই ভাবনার মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলছে। তার ফিউচার নিয়ে সে ভাবে, তার কেরিয়ারের ফিউচারে কী হবে। অথচ তার বাবা মা তাকে প্রচুর চাপ দিচ্ছে তার বিয়ের জন্য। সে নিজেও ভাবে নির্দিষ্ট বয়সে আসলে বিয়ে করা উচিত, না হলে এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে। এখন এখান থেকে আমরা কিছু মেডিসিনের সাথে ডিটি করব। মেডিসিন তো আপনাদেরকে আগে বলে দিয়েছি। প্রথম কথা হলো থুজা খুব ইন্টেলিজেন্ট একটা মেডিসিন, খুব ইন্টেলিজেন্ট মেডিসিন। সে তার জীবনের সর্বক্ষেত্রেই ভালো, সব বিষয়ে সে খুব মনোযোগী এবং অ্যাটেন্টিভ হয় এবং ভালো কিছু করে। বাট যখন সে তার কেরিয়ার বা তার জীবনের যে লক্ষ্য গোল থাকে সেখানে সে বুঝতে পারে না, তখন তার মধ্যে একটা স্ট্রেস এবং ফ্রাস্ট্রেশন হয়। এই ফ্রাস্ট্রেশনটা এটা সেকেন্ড স্টেজে আসে। ফার্স্ট স্টেজে সে খুব বিভাজিয়াস থাকে, খুব চেয়ারফুল থাকে, অলওয়েজ ইন্টেলিজেন্সির মতো সব কাজকর্ম করে এবং কাজের মধ্যে অ্যাটেনশন থাকে। যখন যথেষ্ট মনোযোগ অ্যাটেনশনের সাথে সব কিছু করার পরও যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট না পায়, তখন এই থুজার মধ্যে সমস্যা শুরু। তখন সে নিজেকে একটা টাইম পরে ওটলেস ভাবা শুরু করে, যে মূল্যহীন সে নিজেকে ভাবে যে ভ্যালুলেস, সে ভ্যালুহীন একজন মানুষ, তার কোনো মূল্য নেই। এটা ডাইরেক্ট আমাদের রেপার্টরিতে রুব্রিক আছে, ডিরেকশন ওটলেস ইজ, নিজেকে ওটলেস ফিল করে। এই রুব্রিকটা থুজার খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। আমি দেখছি কটা মেডিসিন আছে এর মধ্যে। ডিলেশন ওটলেস, WORTS ওটলেস, 10টা মেডিসিন আছে, তার মধ্যে থুজা একটা। তাছাড়া কয়েকটা মেডিসিনের সাথে আমরা ডিটি করবো, পরে আমরা ডিটি করবো। আপাতত আমরা এটা টেক করে রাখি। এরপরে কনফিউশন অফ মাইন্ড। এখন সে বর্তমান প্রেজেন্ট একটা সিচুয়েশনে এসে সে ডিসিশন নিতে পারে না, সে কি জবের জন্য ট্রাই করবে, কেরিয়ারের জন্য আরও বেশি সে চেষ্টা করবে, না বিয়ে করবে। এই যে কনফিউশন স্টার্ট, কী করবে তার জীবনে, যেহেতু সে তার চিন্তা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারে নাই বা সে সেটা পায়নি, এখন নতুন করে তাকে আবার ভাবতে হচ্ছে। এটি হলো কনফিউশন অফ মাইন্ড। একটা সময় গিয়ে থুজা নিজেকে খুব শক্তিশালী পাওয়ারফুল একজন পার্সন ভাবে, বাট যখন এই ব্যক্তি তার মতো কোনো কিছু করতে পারে না, তখনই তার মধ্যে নিজের প্রতি, নিজের কেরিয়ারের প্রতি, নিজের শক্তি সামর্থ্যের প্রতি, নিজের ক্ষমতার প্রতি, নিজের হেলথের প্রতি মনে করে যে সে খুব খুব হালকা ভঙ্গু, তার যে এনার্জি থাকা দরকার এই এনার্জি অনেক কম। এখন একটা পিরিয়ড অফ টাইম সে ভাবে যে আমার যে শক্তি সামর্থ্য এটা আগের চেয়ে অনেক কমে গেছে, আমার পক্ষে এই জটিল পরিস্থিতি ফেস করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য তখন সে থট প্রসেসের মধ্যে চলে যায়, থটের মধ্যে খালি নিজের মধ্যে ভাবতে থাকে এবং এটার মধ্যে সে হারিয়ে যায়। তো এগুলো সবগুলো রুব্রিক আছে। ডিলিউশন ওটলেস, এটা আমরা বললাম। ডিলিউশন বডি, ব্রিটেল ইজ,
অর্থাৎ বডিটা থুজা পেশেন্ট, এখানে এই ব্রিটেন শব্দের অর্থ হলো যে এই জিনিস ভঙ্গুর। ভঙ্গুর যেটা কখন ভঙ্গুর হয়, যেটা উইক থাকে, যে জিনিস উইক, শক্তিশালী জিনিস সহজে ভাঙে না। থুজা এই পিরিয়ডে যখন আসে সে নিজেকে খুব উইক পাবে, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি সে তখন উইক নিজেকে ফিল করে। এই জন্য তার চিন্তা চেতনার মধ্যে অটোমেটিক চলে আসে যে আমার হেলথ কন্ডিশন আগের মতো নয়, এখন আর আমি কাজ করতে পারি না, অল্প কাজ করার পরে। তবে আগের পার্টে সে শক্তিশালী এবং এনার্জেটিক একজন মানুষ ছিল। প্রেজেন্ট কন্ডিশনে এসে সে নিজেকে উইক ফিল করা শুরু করে। এখানেই এটাকে বলে ব্রিটেন, ঠিক আছে। রিলেশন হেড বিলংস টু অ্যানাদার, এই রুব্রিকটা আমরা অ্যালুমিনা আলোচনা, সিলিকা আলোচনার ক্ষেত্রে সময় আমরা বলেছিলাম ওদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন, থুজার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। থুজা একটা সময় গিয়ে অন্যের উপর ডিপেন্ড করা শুরু করে, অন্যের দ্বারা পরিচালিত হওয়া শুরু করে। ফার্স্ট লেভেলে সে প্রচুর ইন্টেলিজেন্ট থাকে এবং নিজের ডিসিশন নিজেই নেয়, কিন্তু যখন সে তার ডিসিশনগুলো নেওয়ার পরও তার অ্যাম্বিশনে যেতে পারে না, বাট সেই সময় তখন তার মনে করে যে আশপাশে যে লোকগুলো তাকে বিভিন্ন বিষয়ে সাজেস্ট করতেছে, পরামর্শ দিচ্ছে, তাদের সাজেশন নেওয়াটাই বেস্ট, তখন সে ওইদিকে যাওয়া শুরু করে। এই জন্য তার ব্রেন তখন কাজ করে না, তার মস্তিষ্ক তার কাজ করে না, ডিসিশন মেকিংটা আস্তে আস্তে তার ডাউনের দিকে চলে যায়। তখন সে অন্যের উপর বিলং টু অ্যানাদার, অর্থাৎ আমার হেডের কাজ কি, আমাদের মস্তিষ্ক আমাকে সবসময় ভালো কাজ, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, স্কুটিং করার ক্ষমতা তৈরি করে। সেটা তখন আমি করতে পারতেছি না, আমি ডিসিশন কনফিউশন অফ মাইন্ডের কারণে। এরপরে যদি আসে অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, ভবিষ্যতে আমার কি হবে, আমার কেরিয়ারের কি হবে, আমার জীবনে ডিসিশন কীভাবে নেব, বিয়ে করব না সংসার করব না জব করব, বা ভালো জবের জন্য ট্রাই করব না আর 2-1 বছর ওয়েট করব। এই যে অ্যাংজাইটি ফিউচার নিয়ে তার মধ্যে চলতে থাকে। সবচেয়ে মজার কথা হলো যে থট পারসিস্টেন্ট, অলওয়েজ থট, চিন্তা, একই চিন্তার মধ্যে সে ঘুরতে থাকে, একই চিন্তার মধ্যে সে ঘুরতে থাকে। এবং এরপরে যদি আমরা প্রথমে বলেছিলাম যে এই থুজা পেশেন্ট সামগ্রিকভাবে খুব ইন্টেলিজেন্ট থাকে, যখন এই লেভেলে আসে তখন আর তার ইন্টেলিজেন্সি আর ঠিকভাবে কাজ করে না। তার মধ্যে একটা জেলাসি কাজ করে যে যারা আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, আমি টপার ছিলাম, তারা দেখা যাবে যে ভালো ভালো জব অ্যাচিভ করে ফেলেছে, অথচ আমি করতে পারিনি। বর্তমান যে তার অবস্থা, তার শারীরিক যে অবস্থা, এই শারীরিক শক্তি সামর্থ্য তাকে সাপোর্ট করে না নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়া। এই জন্য সে নিজেকে বডি থুজার এই লেভেলে এত রুব্রিক আছে যে আপনি যদি রেপার্টরিতে যান, ডিলিউশন চ্যাপ্টারের মধ্যে যান, দেখবেন প্রচুর রুব্রিক যে এই উইকনেস লেভেলে চলে আসে যখন থুজা, তখন এই রুব্রিকগুলো একসাথে বিভিন্নভাবে আমাদের অথাররা, আমাদের পূর্বাররা প্রকাশ করেছে বিভিন্ন মানে রুব্রিকের আপনার ম্যাচিং দিয়ে। যেমন মনে করেন বডি ডেলিকেট, খুব নরম নাজুক তার বডিটা হয়ে গেছে, রিলেশন বডি থিন, বডির একদম পাতলা হয়ে গেছে, এইটার শক্তি সামর্থ্য কমে গেছে। এবং এই মুহূর্তে যখন এই কন্ডিশনে আসে তখন ইচ্ছাক অনিচ্ছাক সে অন্যের উপর ডিপেন্ড করে। ইয়েল্ডিং ডিসপোজিশনের মধ্যে সবসময় মনে রাখতে হবে, ইয়েল্ডিং ডিসপোজিশন বাধ্য হয়ে করে ব্যক্তি তার ইচ্ছার বাইরে অন্যের কাছে নিজেকে বশ্যতার স্বীকার করে। কিন্তু যদি তার সময় এবং পজিশন বা তার সামর্থ্য আছে তবে সেই ইয়েল্ডিং থেকে যে কোনো সময় বেরিয়ে আসে। অর্থাৎ একটা প্রেশার তার উপরে থাকে, সেটা তার নিজের প্রেশার থাকতে পারে অথবা সারাউন্ডিংয়ের প্রেশার কারণে সে ইয়েল্ডিং করে। এলিমেন্ট ফ্রম ডোমিনেশন, এখানে ডোমিনেশন শব্দের অর্থটা কি, পরিবার তার উপর ডোমিনেট করতেছে, তুমি এইটা করো না এটা করো, সে চাচ্ছে একরকম, পরিবার চাচ্ছে আরেক রকম। এখানে একদিকে তার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, আরেকদিকে তার উপরে ডোমিনেশন চলছে। এরপরে আসি, আরও আছে আলোচনা। টু দ্য কন্টেম্পচুয়াস অফ ওয়ান সেলফ, এটা অরামমেটের সাথে আমাদের খুব কাছের একটা মেডিসিন। অরামমেট জীবনে যত ভুল করে, জীবনে যত অসফলতা আসে তার জীবনে, এই গোল্ড রিলেটেড, মেটাল রিলেটেড যে মেডিসিনগুলো একমাত্র অরাম ছাড়া বাকি যারা আছে তারা অন্যকে ব্লেম করে। যেমন মেটাল প্লাটিনা আছে, তারপরে ধরেন আপনার আর কি আছে, কুলফাম আছে, এরা কিন্তু সবসময় তাদের কোনো ব্যর্থতার জন্য সিচুয়েশন, সারাউন্ডিং এবং পার্সনকে দায়ী করে, আদার্স পার্সনকে দায়ী করে। একমাত্র অরাম যে
প্রচুর রেসপন্সিবিলিটি নেয়, বাট যখন সে কোনো কারণে ব্যর্থ হয় অথবা তার যাদের জন্য সে রেসপন্সিবিলিটি নেয় তারা সফল হতে পারে না, তার ছেলে সন্তান হতে পারে, তার কোনো রিলেটিভ হতে পারে, তখন সে নিজেকে দায়ী করে। ঠিক আছে, এটা হলো কন্টেম্পচুয়াস অফ সেলফ, অর্থাৎ কন্টেম্প্ট করা। কন্টেম্প্ট মানে আপনারা দেখেন, আমরা এই শব্দটা অনেক সময় আমরা এই পত্রিকা পড়লে জানতে পারি যে কোর্ট কন্টেম্প্ট করার কারণে কোর্ট তাকে ওই ব্যক্তিকে তাকে করে এই নক করে যে তুমি কোর্টে আসো, তুমি কেন কোর্ট কন্টেম্প্ট করলাম। অর্থাৎ একটা প্রকাশ্যভাবে এই ঘৃণা করা, কন্টেম্পচুয়াস অফ ওয়ান সেলফ, অর্থাৎ ব্যক্তি নিজেকে মনে করে যে এটা আমার, এই জন্য এই যে আজকের যে সিচুয়েশন এই জন্য আমি নিজে দেয়। এটা থুজার মধ্যে আছে। থুজা এটা কখন করে? থুজা কোনো বাহ্যিক বাইরের লোকদের রেসপন্সিবিলিটি নেয় না। থুজা সেলফ সেন্টার, ব্যক্তি কেন্দ্রিক। অরহং হলো তার কি বলে ফ্যামিলি ওরিয়েন্টেড, উইথ জব ওরিয়েন্টেড, রেসপন্সিবিলিটি নেওয়া পার্সন একজন। আর থুজা ব্যক্তিকে কিভাবে ডেভেলপ করবে এই নিয়ে থুজা ব্যস্ত থাকে। যখন কোনো কারণে তার জীবনে কোনো ব্যর্থতা আসে এই জন্য সেই ব্যক্তি নিজেকেই দায়ী করে। দুটার মধ্যে পার্ট ডিফারেন্স, একটা প্লান্ট থেকে এসেছে, একটা মিনারেল থেকে এসেছে। পেশেন্ট প্রচুর পরিমাণে থুজা পেশেন্ট অ্যাফোর্ড দেয়, কিন্তু এখন একসময় প্রচুর অ্যাফোর্ড দিয়েছে, কিন্তু এখন তার এনার্জি নেই কাজ করা। এই এনার্জি নেই যখন কাজ করা, তখনই ওই রুব্রিকগুলো গ্রুপ অফ রুব্রিক একসাথে চলে আসে, ডেলিকেট, ব্রিটেন, থিন, এবং একটা সাডেন টাইম পরে গিয়ে সে নিজেকে ওর্থলেস, রিলেশন ওর্থলেস ইজ, নিজেকে মূল্যহীন এবং একটা ভ্যালুলেস পার্সন ভাবা শুরু করে। হ্যাঁ, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, কারণ সে ভাবে যে তার বডি ব্রিটেন, মেড আপ এ গ্লাস, রিলেশন মেড গ্লাস, উড এবং গ্লাস, এটা ভাবা শুরু করে থুজা। এর সাথে মনে হয় রাস্টক্স আছে। সে নিজে গ্লাস মানে কি, এমন একটা বস্তু যেটা সহজে ভেঙে যায় কিন্তু খুব দেখতে অ্যাট্রাক্টিভ, কিন্তু বাট এটা লংজিভিটির সামান্য। আপনারা দেখবেন আপনার গ্লাসের যে কার্টুনগুলো থাকে এখানে লেখা থাকে যে এটাকে হ্যান্ডেল করতে হবে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, লেখাই থাকে। কেন লেখা থাকে? যদি আপনি অন্য বস্তুর মতো ওটাকে হ্যান্ডেল করতে চান আনকনসাসলি, তাহলে ওটা হাত থেকে টুটে যাবে, হাত থেকে পড়ে টুটে যাবে, ভেঙে যাবে, এটা আপনার কন্ট্রোলে থাকবে না। এই জন্য গ্লাস, নিজেকে গ্লাস ভাবা শুরু করে থুজা একটা সময়। এর আরও অন্য ব্যাখ্যাও আছে, সেটা আমরা এখানে আলোচনা করছি না, অন্য একটা আলোচনা করব। রিলেশন ব্রিটেলনেস এটা তার মধ্যে আসা শুরু করে এবং তার সাস্টেইন, যেটাকে আমরা সাস্টেইন বলি, এই সাস্টেইনটা তার লস্ট হয়ে যায়। থুজা এই লেভেলে এসে তার সাস্টেইন লস করে এবং লট অফ সাফার, তার জীবনে লট অফ সাফার আসা শুরু করে, কষ্ট, ঝামেলা, শারীরিক, মানসিক, ইমোশনাল বিভিন্ন ঝামেলা আসা শুরু করে। নিজেকে সে ওর্থলেস ভাবে, কারণ তার কোয়ালিটি থাকার পরও নিজেকে বেস্ট প্রুভ করতে পারে নাই। অর্থাৎ থুজার মধ্যে যেটা হলো অন্য অনেক মেডিসিনের সাথে থুজার যে প্রবলেম, থুজা কোয়ালিটিফুল একজন পার্সন, বাট নিজেকে বেস্ট প্রুভ করতে পারে নাই। এটাই হলো, এই বেস্ট প্রুভ যখন করতে পারে না থুজা, তখনই সে এই যে নেগেটিভ রুব্রিকগুলো আসা শুরু করে, নেগেটিভ পোলারিটি আসা শুরু করে, নেগেটিভ পোলে তখন চলে যায় সে। সবচেয়ে মজার রূপ হলো স্টাগনেশন, থট স্টাগনেশন। স্টাগনেশন শব্দের অর্থ হলো একটা জায়গায়, STAGNATION। স্টাগনেশন অর্থ হলো পানি যখন কোনো জায়গায় আটকা পড়ে থাকে তখন কী হয়, পানিটা পচে যায়, তখন ওই পানি মানুষ ইউজ করতে পারে না। এই জন্য পানিকে বলা হয় চলমান। পানি যত চলমান থাকুক সে পানি সুপেয় এবং ওই পানি দিয়ে আপনি সমস্ত কাজে ইউজ করতে পারেন। কিন্তু বদ্ধ পানি, সেটা কুয়ার পানি হোক আর আপনার ঘরের পানি হোক, যে কোনো পানি যখন বদ্ধ হয়ে যায় তখন সেই পানি আর কোনো কাজে লাগে না। সেটা একটা সময় গিয়ে বাতাসের সাথে রিয়াকশন তৈরি করে সেটা খারাপ হয়ে যায়, স্পয়েল হয়ে যায়। বাট থুজা একটা থট স্টাগনেশন, মানে একই চিন্তার জগতে সে নিজেকে বেশ কিছু স্পেসিফিক থট নিয়ে সে সব সময় ভাবতে থাকে, ওই জায়গার মধ্যে সে আটকা পড়ে থাকে। এখান থেকে দেখবেন যে বাংলা বিভিন্ন বইয়ের মধ্যে এগুলো লেখা আছে, কিন্তু এত এলোবোরেটলি ব্যাখ্যা নেই, লিঙ্ক আপ করে নেই তারা, যে
যেটা যে কারণে আমরা অনেক সময় এই জিনিসগুলো পড়ি ঠিকই, কিন্তু কিভাবে আমরা চেম্বারে ইউজ করব, আমরা পেশেন্টের ফিল্ডে ইউজ করব, এটা আমরা করি না। যেহেতু আমাদের এই আলোচনা আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করি, এইখানে কোনোটাই থিওরিক্যাল নয়, পুরোটাই ক্লিনিক্যাল, এবং প্র্যাকটিসে যেভাবে আমাদের কাজে লাগানো যায়, ক্লিনিকে আমরা যেভাবে চেম্বারে যেভাবে ইউজ করতে পারবো সেটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে থুজার যে রুব্রিকটা আমরা দেখি থট স্ট্যাগনেশন থট, অর্থাৎ চিন্তার একটা বদ্ধ চিন্তার মধ্যে সে আটকা পড়ে যায়, এই জন্য তার চিন্তাটা দূষিত হয়ে যায়, এখান থেকে সে নিজেকে আর বের করতে পারে না, এবং বাট আলটিমেটলি সে কারোর সাথে একটা শেয়ারও করেন, আপনারা জানেন এই প্রসঙ্গ। এর সাথে যদি আপনি অ্যানাকার্ডিয়াম দেখেন, এই ওটলেসের মধ্যে অ্যানাকার্ডিয়াম আছে। অ্যানাকার্ডিয়াম হলো সে নিজেকে প্রুভ করার চেষ্টা করে যে আমি একটা কিছু করতে পারি, বাট অ্যানাকার্ডিয়ামের যে বড় প্রবলেম হলো অ্যানাকার্ডিয়াম আগাগোড়াই ইন্টেলিজেন্ট না, ইন্টেলেকচুয়াল লেভেলে অ্যানাকার্ডিয়াম অত বেশি শক্তিশালী না, অর্থাৎ যে কোনো সিচুয়েশন, আনসার্টেন সিচুয়েশন, চ্যালেঞ্জ অ্যানাকার্ডিয়ামের পেশেন্ট কখনো নিতে পারে না। এই জন্য নতুন যেমন পরীক্ষার সময় আমরা অ্যানাকার্ডিয়াম কেন ইউজ করি, এই জন্যই পরীক্ষা একটা মানে পেশা, যখনই কোনো পেশার তার কাছে আসে এক্সামিনেশন শব্দ অর্থ সর্বক্ষেত্রে এই স্কুল কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া এক্সামিনেশন, জীবনের যে কোনো নতুন সিচুয়েশন ফেস করাকে বলে এক্সামিনেশন। এই এক্সামিনেশন যখন আসে তার আগে সে কী করে, প্রেশার ফিল করা শুরু করে অ্যানাকার্ডিয়াম তখন মেরিটলেস হয়ে যায় এবং ফেয়ার একটা ফেলিউর চলে আসে। কারণ হলো যে অ্যানাকার্ডিয়ামের পেশেন্ট আগাগোড়াই তাদের মেমোরি পাওয়ার খুব ডাল থাকে, এই জন্য যতবারই সে ব্যর্থ হয়, ফেলিওর হয়, বারবারই সে নিজেকে ফেস্টিডিয়াস প্রুভ হিমসেলফ হ্যাজ টু, অ্যানাকার্ডিয়াম এবং কুপ্রামেট দুটো মেডিসিন, অ্যানাকার্ডিয়াম নিজেকে প্রুভ করার চেষ্টা করে যে দেখো আমি এবার ভালোভাবে লেখাপড়া করতেছি, এবার কিন্তু আমি ভালো রেজাল্ট করবোই, তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু 11th আওয়ারে একদম শেষ সিচুয়েশনে গিয়ে আবার সে ব্যর্থ হয়ে যায়। কিন্তু থুজার ক্ষেত্রে তা না, থুজা আগাগোড়া একজন ভালো একজন ইন্টেলিজেন্ট পারসন, কিন্তু বাট জীবনে যখন সে নিজেকে বেস্ট ট্রাই করার পরে যখন বেস্ট কিছু করতে পারে না, তখন তার মধ্যে এই নেগেটিভ সিচুয়েশনগুলো আসা শুরু করে। অ্যানাকার্ডিয়াম আর থুজা একই ওটলেস রুব্রিকের মধ্যে থাকলে দুজনে একটা সময় গিয়ে নিজেকে ওটলেস ফিল করে। একজন যোগ্যতা দিয়ে চেষ্টা করার পরও যখন পারে না তখন ওটলেস ফিল করে থুজা, অ্যানাকার্ডিয়াম সেই যোগ্যতাই নেই। এরপর আসি ল্যাককেনের মধ্যে আমরা ওটলেস দেখি। ল্যাককেন আমরা জানি যে এটা কুকুরের দুধ থেকে আসছে, কুকুরের থেকে ডগ থেকে দুটো মেডিসিন আমাদের, একটা লাইসিন, একটা হলো ল্যাককেন। আমি অনেক আলোচনায় বিভিন্ন সময় অনেক আগে পুরোনো আলোচনায় বলেছি যে দুটো ডগ থেকে মেডিসিন আসলেও দুটোর ক্যারেক্টার দুই রকম। ল্যাককেন সবসময় সাবমিসিভ করে চলে, প্রভু ভক্ত, বর্ষতা স্বীকার করে, যদিও সে নিজেকে ওটলেস ভাবে। এই জন্য সে ওই জায়গার থেকে যাদের মধ্যে সে থাকে তারা তার উপর প্রচণ্ড টর্চার করে, তারা তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, বিশেষ করে ফিমেল পার্সনদের ক্ষেত্রে আপনারা দেখবেন। কিন্তু সেখান থেকে সে বের হতে পারে না, তার মধ্যে কনফিডেন্সের অভাব, এবং একটা সময় সে নিজেকে ভাবা শুরু করে যে আমি ভ্যালুলেস, এই জন্য তো আমার প্রতি সবাই এত অবহেলা। একটা সময় সে নিজেকে ডার্টি, ফিলথি, ডিসপাইস, ডিসগাস্ট, আইডেন্টি ক্রাইসিসে ভোগে। ল্যাককেনের এক কথায় যদি বলেন আইডেন্টি ক্রাইসিসে ভোগে, অর্থাৎ তার যে নিজস্ব একটা আইডেন্টি আছে, এই আইডেন্টি সে গ্রো করতে পারে না, এই জন্য লাথি উষ্টা খেয়ে ওই সংসারে সে রয়ে যায়। এরপরে যেহেতু অরম আমাদের এটা মূল আলোচনা না, এই জন্য আমি ডিডি করার জন্য ছোটো ছোটো আলোচনা। অরম মেটালিকামে যেটা আমি এর আগে বলেছিলাম, মোর রেসপন্সিবল পারসন, সে প্রচুর রেসপন্সিবিলিটি নেয় ঘরে এবং বাইরে। সারাদিন জব করার আসার পরও একটু পানি খেয়ে নিতে হ্যাঁ, যেটা বলছিলাম, অরাম সারাদিন জব করে আসার পরও সন্ধ্যায় ঘরে ফিরে ওয়াইফকে হেল্প করে। এই অরাম সমস্যাটা হলো যে অরাম একটা গ্লিটারিং, অর্থাৎ যখন আপনি গোল্ডের অর্নামেন্ট পরেন সবার আকর্ষণ চলে আসে। ওই জন্য অরাম তার কার্যক্রমের মাধ্যমে
সবার আকর্ষণ তার দিকে আনতে চায়। এই জন্য সে ভ্যালুয়েবল পার্সন নিজেকে সবসময় ভালো। অরাম সবার উপরে থাকে, আপনি যদি পুরস্কার দেন সবার উপরে অরাম থাকে, গোল্ড থাকে, তারপরে অন্য থাকে, সিলভার থাকে। এ প্রচুর পরিমাণে এমনি সে চায় না, সে প্লাটিনার মতো এমনি চায় না, সে অরাম কাজ করে, কাজ দেখে, সে তার সম্মান, অনার, স্ট্রং সেন্স অফ অনার একমাত্র অরাম মেডিসিন। সে অনার চায় যে সবাই আমাকে অনার করুক। কেন অনার করুক? আমার যোগ্যতার কারণে, আমার রেসপন্সিবিলিটির কারণে। যখন সে এই তার সে সবসময় তার ওথলেস না, ওথ শো করে যে দেখো আমি গ্লিটারিং, আমি যে কোনো সিচুয়েশন ফেস করার, মোকাবেলা করার ক্ষমতা আমার আছে এবং করেও, এবং লোড নেওয়ার ক্ষমতা আছে, সীমার বাইরে লোড নেয়। যা হয় যখন একটা মানুষ লিমিট ক্রস করে, তার কি রেসপন্সিবিলিটি, লোড, এটা যখন সীমা অতিক্রম করে তখন আস্তে আস্তে সে ব্রেকডাউন হতে দেখেন অরাম। গোল্ডের যেটা সমস্যা, ডক্ট্রিন অফ সিগনেচারে গোল্ড দীর্ঘ সময় আপনার ঘরে থাকলে কমতে থাকে, ধীরে ধীরে কমে। তার মানেটা কি? গোল্ড কি কেউ কি এখান থেকে কি ঘষে ঘষে নিয়ে গেছে? না, এটা গোল্ডের একটা স্বভাব। এই জন্য গোল্ড কী হয়, অরাম কী হয়, যত সে এত বেশি রেসপন্সিবিলিটি, এত বেশি এনার্জি ব্যয় করে তার আশপাশের লোকদের পিছনে, আস্তে আস্তে সে একসময় তার কাছে ওভারলোড হয়ে যায়। যখন ওভারলোড হয়ে যায় তখন আর সে আগের মতো ডেলিভারি করতে পারে না, রেসপন্সিবিলিটি নিতে পারে না। তখন সে নিজেকে ওথলেস ভাবা শুরু করে এবং নিজেকে তখন কন্টিনিউয়াসভাবে ওয়ানসেন যে আমি ভ্যালুলেস। তখনই অরাম কিন্তু আপনার সুইসাইডে যায়। ফার্স্টে সে অরাম যখন মনে করে, ওই জন্য বলা হয় অরামকে ডিপ্রেশনের একটা ভালো মেডিকেল। ডিপ্রেশন কখন আসে? যখন একজন ব্যক্তি নিজেকে ভ্যালুলেস, ওথলেস ফিল করা শুরু করে। ঠিক এটা হলো অরামের মেইন কথা। এখন আমরা দুটো রুব্রিক নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। ডিলিউশন রং ডান রং ইয়েস, ডিলিউশন রং সাফার রং ইয়েস। রং ডানের মধ্যে সবসময় সেলফ থাকবে, খেয়াল রাখবে যে ডিলিউশন কোনো সময় আমার ভুলের জন্য আজকে আমার এই অবস্থা, আমি ঠিকভাবে লেখাপড়া করিনি, এই জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে, এটা রং ডান। অর্থাৎ সেলফ, মাই সেলফ, ওন সেলফ এখানে পুরোপুরিভাবে ব্লেম করে সে। আর রং সাফার বাই আদার, অর্থাৎ যখন ডিলিউশন রং সাফার রং ইয়েস, এর কারণ হলো অন্যদের দোষে, অন্যদের কোনো মিসইউজ, অন্যদের এমন কোনো ঘটনা আমার সাথে ঘটিয়েছে যার কারণে আজকে আমি এই ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য সবসময় রং সাফারে আদার পার্সনকে ব্লেম করে, শুধু ব্লেম করে না, একটা রিয়াকশান তৈরি করে। শুধু ব্লেম পর্যন্ত থাকলে চলবে না, রিয়াকশান তৈরি করে। এখন শক্তি সামর্থ্য ক্ষমতা নাই বলে সেই রিয়াকশানকে কি এফেক্ট করতে পারে না, একটা বাস্তবে রূপ দিতে পারে না। তাহলে আমরা থুজা নিজেকে প্রথম জীবনে হাই পাওয়ারের একটা পার্সন ভাবে। এই জন্য রুব্রিক আছে ডিলিউশন হাই পাওয়ার। হ্যাঁ, যে একটা সময় গিয়ে যখন থুজা নেগেটিভ স্টেজে আসে, অর্থাৎ সেকেন্ড পোলে আসে, যখন সে ওথলেস ভাবা শুরু করে, তখন তার যে চিন্তা, তার যে ভাবনা, এটার মধ্যে সে নিজেকে আটকিয়ে ফেলে। এই জন্য ডিসিশন মেকিং করতে পারে না। প্রথম জীবনে ডিসিশন মেকিং করলো, যখন বারবার ফেলিওর হতে থাকে তখন সে ওই চিন্তার মধ্যে নিজেকে আটকিয়ে ফেলে, তখন তার উপরে অন্য কেউ হাবি হয়। অর্থাৎ ডিলিউশন হেড বিলং টু অ্যানাদার, অন্যরা তখন তাকে পরিচালিত করতে পারে। এর সাথে সাপোর্টিং রুব্রিক হিসাবে আসছে ওয়াকিং সার্কেল, ওয়াকিং ইনে। খুব মজার রুব্রিক, সার্কেলের মধ্যে ওয়াক করতেছে। তার মানে কি? সার্কেলের কোনো স্টার্ট আছে, এন্ড নাই, অর্থাৎ শুরু আছে, শেষ নাই। কোনো একটা সার্কেলের মধ্যে যদি আপনি ঘুরেন, এটা যদি একবার স্টার্ট করতে পারেন কিন্তু এর কোনো এন্ড শেষ করতে পারবেন না, শেষ হবে না। এইরকম থুজা তার চিন্তার জগতে, তার একটা ভাবনার জগতে, তার থট প্রসেসের মধ্যে ঘুরতে, যে একই জায়গার মধ্যে সে নিজেকে আটকে পড়ে, এখান থেকে সে কোনোভাবে আর নিজেকে বের করে দেয়, একই জায়গায় ঘুরতে থাকে, শেষ হয় না। থট, এটাকে বলা হয় থট স্ট্যাগনেশন। আমরা আসলে রেপার্টরি রুব্রিকগুলো যেগুলো আছে, এগুলো আমাদের কাছে বস্তুগতভাবে হ্যাঁ মনে হবে যেন সব রুব্রিকগুলো বিচ্ছিন্ন, একটা মেডিসিনে অন্য এক রুব্রিকের সাথে আর একটা মিল নেই। কিন্তু যখন আপনি এটাকে গভীরভাবে অধ্যয়ন করবেন, পড়তে চেষ্টা করবেন, তখন সবগুলো রুব্রিকের একটা ইন্টারলিঙ্ক আছে। তাহলে থটে একটা রুব্রিক আছে ডিলিউশন এনিমেল অ্যাবডোমিন আর এই যে এনিমেল অ্যাবডোমিন, মানুষের অ্যাবডোমিনের মধ্যে কোনো দিন এনিমেল থাকে, এটাকে আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন। অনেকে আপনাদের কাছে এসে বলে, ডাক্তার আমার মনে হয় পেটের মধ্যে কিছু একটা যে ঘুরতেছে,
মনে হয় আমার পেটের মধ্যে কোনো একটা জিনিস আছে। অনেকে আবার বলে যে আমার পেটের মধ্যে গুঁড়ো কৃমি আছে, বড় বড় কৃমি আছে। এই অ্যানিমেল, এটা আরেকটা অ্যাঙ্গেলে আমি প্রেসক্রিপশনের কথা বলতেছি। অ্যানিমেল কী করতেছে, আমাকে ওই ডিটেল করে দিচ্ছে, ক্লিন করে দিচ্ছে। এখানে অ্যানিমেল হলো যে আমার যে অ্যাবডোমিন, আমাদের সবচেয়ে আপনারা জানেন যে সেকেন্ড ব্রেন, আপনারা হোমিওপ্যাথি ডাক্তার অনেকে ভালো ভালো জ্ঞান রাখেন, তো অনেক জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করা লাগে, এটা হোমিওপ্যাথির বাইরে। সেকেন্ড ব্রেন বলা হয় আমাদেরকে স্টোমাককে, অর্থাৎ ফার্স্ট ব্রেন আমাদের এটা মস্তিষ্ক, সেকেন্ড ব্রেন হলো স্টোমাক। এই জন্য এই যে অ্যানিমেল অ্যাবডোমিনের মধ্যে অ্যানিমেল ঢুকছে, অর্থাৎ আমার এখন থট, সেকেন্ড ব্রেন আমার অ্যানিমেল দ্বারা অ্যাফেক্টেড হয়ে গেছে। অ্যানিমেল দ্বারা অ্যাফেক্টেড হয়ে গেছে মানে যেখানে অ্যানিমেল ঢুকে, মানে জীবজন্তু যেখানে ঢুকে, অ্যানিমেল মানে কি, অ্যানিমেল আমরা কিন্তু সাধারণত ডোমেস্টিক, মানে গৃহপালিত প্রাণী হলে তার সাথে ডোমেস্টিক লাগে, কিন্তু ইন জেনারেল অ্যানিমেলের ক্ষেত্রে আমরা শুধু অ্যানিমেলে বলি, তাদেরকে অন্য কোনো নাম দিই না। ওয়াইল্ড টাইল অনেক সময় অনেকে দেয়, কিন্তু ইন জেনারেল অ্যানিমেল বলি। অ্যানিমেল মানে আমাদের জন্য ক্ষতির কারণ, এ পরজীবী, অন্যের উপর ডিপেন্ড করে সে চলে এবং অন্যের সবসময় ক্ষতি করে। এই জন্য আমার চিন্তা এখন আমার জন্য অ্যানিমেল রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আমি এই চিন্তা থেকে নিজেকে বের করতে পারি না বলে আমার জীবনের প্রোগ্রেস, আমার জীবনের এই সার্কেলের এন্ডিং শেষ হচ্ছে না, একটা জায়গার মধ্যে আমি আটকেই ফেলছি, মানে এদিকেও যাচ্ছে না। এই জন্য আমি কনফিউশন অফ মাইন্ডের মধ্যে পড়ে গেছি, এই জন্য আমি নিজেকে হোপলেস ফিল করতেছি। একটা সময় পর্যন্ত একই চিন্তার মধ্যে মানুষ যখন থটকে বেশি মাত্রায় ব্যবহার করে, তখন তার মধ্যে ফিজিক্যালি উইকনেস, ইমোশনালি উইকনেস আসা শুরু করে। এই হলো মোটামুটি আজকের থুজার একটা অ্যাঙ্গেল অফ প্রেসক্রিপশনের আলোচনা। তো অনেক বিষয় আলোচনা করা, আসলে সমস্যা হয় যে আমি অনেক সময় শীট নিয়ে আলোচনা করার চেষ্টা করি, কিন্তু দেখা যাবে যে অপ্রাসঙ্গিক প্রসঙ্গ এসে যায়, তখন অনেক লম্বা হয়ে যায়। অনেক বেশি ইচ্ছা থাকলেও আর এই বেশি একটা আলোচনা করা যায় না, ডিসকাস করা যায় না। তো আজকে এই পর্যন্ত থাকুক, আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা ছিল, সেটা এখন করবো না। আজকে দিনের মধ্যে অন্য সময় যদি পাই আবার আপনাদের সাথে শেয়ার করব এবং লাইভে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন। যেহেতু লাইভ আমরা এই পূর্ব ঘোষণা ছাড়াই করি, অনেকে পরে দেখে নেন, কোনো অসুবিধা নেই, পরে দেখে নেবেন আপনারা যারা আমাদের সাথে রেগুলার লাইভ আমাদের শোনেন। আমি আশা করব যে আপনারা শুধু শুনবেন না, অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে আমরা স্যার আপনার নির্দেশ মোতাবেক ওইভাবে আমরা করছি এবং আমাদের রেজাল্ট, কেননা 1 ঘন্টা একটা লেকচার আপনি শুনলেন, 40 মিনিট শুনলেন, বারবার কিন্তু শোনার এরকম সুযোগ পাবেন না। শোনা আর লেখা পড়া এর মধ্যে কিন্তু 1 ঘন্টার লেকচার আপনি 5 মিনিটে পড়ে শেষ করে করতে পারবেন যদি একবার লিখে ফেলেন। আর লেখা জিনিসটা যতবারে আপনি শুনবেন, দেখবেন, ততই আপনার কাজে লাগবে। ঠিক আছে, শোনা সবসময় হয়ে ওঠে না, আর শোনার মধ্যে সবসময় কনসেন্ট্রেশন দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কোনো একটা শুনতে শুনতে অনেক সময় আমাদের মস্তিষ্কের ডিসকার্ড হয়ে যায়, অন্যদিকে চলে যায় মস্তিষ্ক, তখন দেখা যাবে যে কনসেন্ট্রেশন ব্রেক হয়। একবার যদি আমি রাইট ডাউন করে ফেলতে পারি আমার নোট বই, বিভিন্ন ইন্ডেক্সের মধ্যে এই বিভিন্ন মেডিসিনের নাম দিয়ে, তাহলে দেখা যাবে যে প্র্যাকটিসের সময় যদি কোনো জিনিস আমার কাছে খটকা লাগে, এক নজরে আমি এটা দেখে নিতে পারবো। এবং আপনি এভাবে করে দেখেন, অনেকে আমার সাথে শেয়ার করে তাদের প্র্যাকটিস, তাদের আগের থেকে তাদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। আশা করি আপনারাও সেই মানে কী হবে, সেই মিছিল বা সেই প্রক্রিয়ায় সামিল হবেন। যারা আমি আসলে কাউকে শেখানোর জন্য এই জিনিসগুলো বলি না, আমি জাস্ট শেয়ার করি। জাস্ট আমার যারা অভিজ্ঞতা, আমার টিচারদের কাছে যে জ্ঞান আমি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ইচ্ছা করলে নিতেও পারবেন, আর জরুরি না এটা নিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার প্র্যাকটিসে, চেম্বারে, আপনার চলার পথে কোনো জায়গায় কাজে লাগবে, তাহলে আপনি এটা গ্রহণ করেন। আর যদি মনে করেন এটা ভ্যালুলেস, বকাস, তাহলে আপনি নেবেন না, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যে পথে আছেন সেই পথেই চলেন, ইনশাল্লাহ ওখানেও আপনার সফলতা আসবে। তো সবাই ভালো থাকেন, এই পর্যন্ত।